গল্পটা একদল ডাকাতদের নিয়ে। তারা মূলত শহরের সবথেকে বড় ব্যাংকে ডাকাতি করে লুট করে নেয় প্রায় $10 মিলিয়ন। তারপর তাদের সাথে কি হয়েছিল? ডাকাতি করে তারা কি পার পেয়েছিল, নাকি পুলিশের হাতে তাদেরকে ধরা পড়তে হয়েছে? সাপলুডুর এই খেলায় কে জিতেছে, পুলিশ নাকি ডাকাত? তো এই মুভিটার নাম হেট। মুভিটা আজ থেকে প্রায় 29 বছর আগে মুক্তি পেয়েছে, আর এটার IMDb রেটিং হচ্ছে 8.3/10। বলা যায় রেটিংটা খুবই ভালো। মুভির ডিরেক্টরের নাম হচ্ছে মাইকেল ম্যান। এটা US এর মুভি। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। একটি ট্রেন দেখিয়ে গল্পটা শুরু হয়। এরপরে ট্রেনটা একটা স্টেশনে থেমে যায়। তখন ট্রেন থেকে একটা লোক বাইরে আসে। তো এই লোকটার নাম হচ্ছে নীল। ও হচ্ছে এই শহরের সবথেকে বড় ডাকাত। আর ও যে ব্যাংক টার্গেট করে সে ব্যাংকে ডাকাতি করেই ছাড়ে। আজ পর্যন্ত ওর প্ল্যান কখনো ফেল হয়নি। তো ও এখানে এসেছে ডাকাতি করতে। প্রথমে ও কাপড় বদলে নিয়ে হসপিটালের ভিতরে হাঁটতে থাকে। ওর পোশাক দেখে সবাই মনে করে সে এই হাসপাতালের স্টাফ। এরপরে ও সেখান থেকে নিচের ফ্লোরে চলে আসে, যেখানে অ্যাম্বুলেন্স পার্ক করা ছিল। এরপরে আমরা নীলের সাথীদের দেখতে পাই। তো এই লাল গেঞ্জি পরা লোকটার নাম হচ্ছে ক্রিস। তারা কনস্ট্রাকশন সাইডে এসেছে কিছু বিস্ফোরক পদার্থ কেনার জন্য। ওরা এমনভাবে বিস্ফোরক পদার্থগুলো কেনে যাতে ওই দোকানদার কোনো সন্দেহ না করে। দৃশ্যের পরিবর্তন হলে আমরা নতুন একটা ক্যারেক্টারকে দেখতে পাই। তার নাম হচ্ছে ভিনসেন্ট। সে পেশায় একজন গোয়েন্দা পুলিশ, সোজা কথায় ডিটেকটিভ আর কি। আর সে প্রতিদিনের মতো রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। এরপরে ও বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হয় আর তার পরিবারকে বিদায় জানায়। তখনই আমরা নীল আর ক্রিসকে দেখতে পাই। তারা তখন অ্যাম্বুলেন্সে বসেছিল। তাদের সাথে অন্য 3জন সাথীও রয়েছে। তো তাদের নাম আমরা আস্তে আস্তে জানতে পারবো। এরপরে তারা আলাদা হয়ে পড়ে। অন্যদিকে আমরা বড় একটা ট্রাক দেখতে পাই। তো এই ট্রাকটা চালাচ্ছে মাইকেল। আর আস্তে আস্তে ট্রাকটা নিয়ে সামনের দিকে আগাতে থাকে সে। তখন আমরা ট্রেহোকে দেখতে পাই। ওর হাতে একটা ওয়াকি টকি ছিল। ওরা মূলত সবাই একে অপরের সাথে কানেক্টেড ছিল। সবকিছু প্ল্যান মতো হচ্ছিল। কিছু সময় পরে নীল অ্যাম্বুলেন্সটাকে একটা ট্রাকের সামনে থামায়, যার জন্য সেখানে থাকা একটি কার্গো ট্রাক থেমে যায়। এই ট্রাকের ভিতরে কিছু গার্ড রয়েছে। সামনে তাদের সাথে কি হতে যাচ্ছে সেটা তারা বুঝতেও পারছে না। আর যখনই ওই কার্গো ট্রাক থেমে যায়, সাথে সাথে মাইকেল তার বড় ট্রাক দিয়ে ওই কার্গো ট্রাকটাকে ধাক্কা দেয়, যার ফলে ওই ট্রাকটা রাস্তায় উল্টে যায়। তখন নীল তাদের পুরো টিম নিয়ে বাইরে চলে আসে। তাদের সবার হাতে ভারী অস্ত্র রয়েছে। তখন নীল একটা টাইমার ঘড়ি স্টার্ট করে আর সবাইকে বলে আমাদের হাতে মাত্র 3 মিনিট সময় আছে। তখন ক্রিস বিস্ফোরক দিয়ে ওই ট্রাকের দরজাটা উড়িয়ে ফেলে। সাথে সাথে তারা ওই ট্রাকের ভিতরে ঢুকে পড়ে আর সেখানে থাকা গার্ডদের বাইরে বের করে দেয়। এরপরে সেখানে একটা ফাইল খুঁজতে থাকে। ভ্যানগুরু নামের একটা লোক গার্ডদের উপর নজর রাখছিল আর গার্ডরা প্রথম থেকেই আহত ছিল। তখন ওই লোকটা একটা নির্দিষ্ট ফাইল খুঁজতে ছিল। তবে ট্রেহো সবাইকে বলতে থাকে আমাদের হাতে আর মাত্র 18 সেকেন্ড সময় আছে। তখন তাদের গ্রুপের একটা লোক রাস্তায় ওয়াল স্পাইক বিছিয়ে রাখে, যাতে পুলিশের গাড়ি তাদের পিছু করতে না পারে। তখন ওই লোকটা বলে আমি ফাইলটা পেয়েছি। ভেনগুরু তার রাগ সামলাতে না পেরে একটা গার্ডকে মেরে ফেলে। আসলে ও একটা সাইকো। এতে বাধ্য হয়ে বাকি গার্ডদেরও মারতে হয়। এরপরে সবাই গাড়িতে উঠে পড়ে আর তাদের জামা কাপড় চেঞ্জ করে নেয়। এরপর অ্যাম্বুলেন্স স্টার্ট করে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। ততক্ষণে পুলিশ চলে আসে। রাস্তায় ওয়াল স্পাইক থাকার জন্য পুলিশের গাড়ি সেখানেই পাংচার হয়ে যায়। এতে ওরা সামনে আগাতে পারে না। অন্যদিকে ওরা একটা জায়গায় গিয়ে অ্যাম্বুলেন্স থামায় আর গাড়ি থেকে নেমে পড়ে। কিন্তু যাবার আগে ক্রিস বিস্ফোরক দিয়ে ওই গাড়িটা জ্বালিয়ে দেয়, যাতে কোনো প্রমাণ পুলিশের হাতে না পড়ে। এরপরে ওরা অন্য একটা গাড়িতে শিফট হয়ে সেখান থেকে চলে আসে। দেন নীল অন্য একটা লোকের সাথে দেখা করে। তো এই লোকটার নাম হচ্ছে নেট। আর নেটই নীলের সমস্ত টাকা পয়সা দেখে শুনে রাখে। তো নেট প্যাকেটে থাকা বন্ডগুলো দেখে বলে এখানে $1.6 মিলিয়ন বন্ড রয়েছে। আর আমি জানি এই বন্ডগুলো কার। এই বন্ডগুলো মূলত রজারের। আমি তার সাথে একটি ডিল করব। তো সে তোমাকে একটা ভালো অ্যামাউন্ট দিবে এই বন্ডগুলোর বিনিময়ে। তোমার জন্য একটা নতুন কাজ এসেছে। ওই লোকটা তোমাকে দিয়ে একটা কাজ করাতে চাচ্ছে। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে কমপক্ষে $10 মিলিয়ন পাবে। আর ওই লোকটার নাম হচ্ছে কেলসো। আমি যত তাড়াতাড়ি পারি তার সাথে তোমার মিট করিয়ে দিব। তো কথা হয়ে গেলে নীল সেখান থেকে চলে আসে। নেক্সট দৃশ্যে আমরা ভিনসেন্টকে দেখতে পাই আর সে ডাকাতি হওয়ার স্থানে পৌঁছে গিয়েছে। ভিনসেন্ট সবকিছু খুব ভালোভাবে দেখতে থাকে। সবকিছু দেখে শুনে বলে ওই ডাকাতগুলো খুবই চালাকির সাথে ডাকাতি করেছে। এমনকি তারা এখানে কোনো প্রমাণ রেখে যায়নি। তো এখানে কোনো কিছু খুঁজে লাভ নেই। শহরে যত বড় ক্রিমিনাল রয়েছে তাদের সাথে কথা বলো আর দেখো কোনো খবর বের করতে পারো কিনা। যদি কোনো খবর পাও তাহলে সেটা আমাকে ফরওয়ার্ড করবে।
বাই দ্য ওয়ে, এরপর আমরা নীলের পুরো টিমকে দেখতে পাই। তখন তারা একটা হোটেলে খাবার খাচ্ছিল। নীল অনেক বেশি রেগেছিল। তার রাগ কন্ট্রোল করতে না পেরে নীল হোটেলে বসেই ওই লোকটাকে মারতে থাকে যে তুই কেন ওই গার্ডকে মারতে গেলি। ওদের না মারলে পুলিশ হালকাভাবে কেসটা নিত, আর কিছুদিনের মধ্যেই কেসটা ক্লোজ হয়ে যেত। গার্ডদের মারার কারণে এখন কেসটা ক্লোজ হবে না, কারণ কেসটা বড় হয়ে গিয়েছে। যখন ওকে মারতে ছিল তখন হোটেলের সমস্ত লোক ওদেরকে দেখতে ছিল, মানে অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো পাবলিক দেখছে, এটা ভেবে নীল থেমে যায় আর সেখান থেকে ওকে পার্কিং জোনে নিয়ে আসে। ভেনগুরুকে ফ্লোরে ফেলে মারতে থাকে। যখন ওকে গুলি করে মেরে ফেলবে তখন সেখানে পুলিশের একটা গাড়ি চলে আসে। গাড়িটা দেখে নীল থেমে যায়। গাড়ি চলে গেলে নীল ভেনগুরুকে সেখানে দেখতে পায় না। সবাই তাকে সেখানে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু পায় না। ওকে না পেয়ে তারা সবাই সেখান থেকে চলে আসে। তবে ক্রিস যখন বাড়িতে পৌঁছায় তখন তার ওয়াইফ তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এর কারণটা হচ্ছে সে টাকা কম এনেছে। এরকমের বউ থাকার থেকে না থাকা ভালো। ক্রিসের স্ত্রীর নাম হচ্ছে শার্লি। অন্যদিকে আমরা ভিনসেন্টকে দেখতে পাই। তখন সে কাজ করতে ব্যস্ত ছিল। ভিনসেন্ট একজন ড্রাগস ডিলারের কাছে যায় আর ওকে ভয় দেখায় যে তুমি যদি আমাকে তথ্য না দাও তাহলে তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাব, সাথে সাথে তোমার সমস্ত কালো ধান্দা বন্ধ করে দিব, এর সাথে তোমার বন্ধু বান্ধব তো আছেই। এ কথা শুনে ওই লোকটা নীলের নাম বলে দেয়, যে শুনেছি নীল নামের একজন ব্যক্তি এসব কাজ করে নাকি। দৃশ্যের পরিবর্তন হলে আমরা নীলকে দেখতে পাই। তখন সে কেলসোর সাথে মিটিং করতেছিল আর সেই তাকে নেক্সট কাজটা দিবে। কেলসো নীলকে বলে আমি একটা ব্যাংক চিনি, আর ওই ব্যাংকটা এক জায়গায় থেকে অন্য জায়গায় শিফট হচ্ছে, অর্থাৎ স্থান পরিবর্তন করার সময় ব্যাংকের সমস্ত টাকা এক জায়গায় জড়ো করবে ওরা। তাদের কাছে কমপক্ষে $10 মিলিয়ন থাকবে। কিন্তু আমি জানি যদি তোমরা চাও তাহলে ওই ব্যাংকটা ডাকাতি করতে পারো। কিন্তু নীল মনে করে এই আইডিয়াটা অনেক ভয়ঙ্কর, তাই ও রাজি হয় না। তখন কেলসো বলে আমি পুরো প্ল্যানটা করে রেখেছি। আমরা ব্যাংক ডাকাতি রাস্তাতে করব না, বরং ব্যাংকের ভিতরেই করব। ব্যাংক শিফট হওয়ার ঠিক একদিন আগে কমপক্ষে ব্যাংকে $10 মিলিয়ন থাকবে। ওই দিনটাই হচ্ছে আমাদের জন্য পারফেক্ট একটা দিন। আমার কাছে ব্যাংকের পুরো সিকিউরিটি সিস্টেমের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আর এটা যথেষ্ট একটা সময় ব্যাংক ডাকাতি করার জন্য। তোমরা খুব সহজেই ব্যাংকের টাকা লুট করতে পারবে। তো সবকিছু শুনে নীল রাজি হয়ে যায়। ও যখন বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় ক্রিস সোফাতে ঘুমাচ্ছে। ওকে ঘুম থেকে তুলে নেক্সট ব্যাংকের চুরির আইডিয়াটা ওর সাথে শেয়ার করে, আর এটাও বলে কেলসো তাকে কি বলেছে। দেন আমরা দেখতে পাই নীল রজারকে কল করেছে আর তাদের ডিলের সম্পর্কে কথা বলছে। তো রজার তাকে একটা জায়গার কথা বলে যেখানে সে একটা লোক দিয়ে টাকা পাঠাবে। টাকা দিয়ে তারা বন্ডগুলো নিয়ে নিবে। তো এই প্ল্যানে নীলও রাজি হয়ে যায়। তখন নীলের চোখ পড়ে শার্লির উপর। শার্লি তখন অন্য একটা লোকের সাথে হোটেলে বসে ডেট করতেছিল, মানে হচ্ছে শার্লি ক্রিসকে চিট করছে। এটা দেখে নীল শার্লির কাছে যায় আর শার্লিকে বলে ক্রিস অনেক ভালো মনের একটা মানুষ, তাকে আরেকটা বার সুযোগ দেওয়া উচিত তোমার। তো ধমক খেয়ে শার্লি এখানে রাজি হয়ে যায়। বাই দ্য ওয়ে, নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই নীল সেই স্থানে পৌঁছে গিয়েছে যেখানে রজার ওকে বন্ড নিয়ে আসতে বলেছিল। সেখানে তখন নীলের সাথে দেখা করতে একটা লোক আসে, আর ওই লোকটার কাছেই টাকা রয়েছে। ওই লোকটা নীলকে বলে তুমি আগে বন্ড দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। কিন্তু ডিল শুরু হওয়ার আগেই আমরা ক্রিসকে দেখতে পাই। ও আসলে দূরে বসে ওদের উপর নজর রাখছিল যে কোনো গন্ডগোল হয় কিনা। তখনই ক্রিস দেখতে পায় একটা লোক গান হাতে পিছন দিক থেকে নীলকে মারার জন্য আসছে। এটা দেখার সাথে সাথেই ক্রিস নীলকে বলে দেয়, আর নীল গাড়ি রিভার্সে দিয়ে ওই লোকটাকে ধাক্কা দেয়। এতে ধাক্কা লেগে লোকটা মাটিতে পড়ে যায়। আর তখনই ক্রিস ওই লোকদের উপর গুলি করতে থাকে, কিন্তু তারপরও ওই লোকটা বেঁচে ছিল। এটা দেখে নীল গাড়ি ধাক্কা দিয়ে ওকে মেরে ফেলে। তবে ওই গাড়িতে থাকা লোকটা সেখান থেকে পালাতে ছিল। এটা দেখে মাইকেল ওকে শটগান দিয়ে গুলি করে মেরে ফেলে। দেন নীল টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। ওদের এখানে ফাইজলামি করার কি দরকার ছিল? সেই টাকা তো চলেই গেল। এর জন্যই বলে ডিল ইজ ডিল। হোটেলে এসে নীল রজারকে কল করে বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, এর জন্য তোমাকে মরতে হবে। কিন্তু নীল এটা তো জানতো না যে ভেনগুরু এখন রজারের জন্য কাজ করছে। ভেনগুরু আসলে একটা সাইকো। ও কুমারী মেয়েদেরকে টার্গেট করে তাকে তার প্রেমের ফাঁদে ফেলে বেডে নিয়ে আসে, আর ফিজিক্যাল রিলেশন করার পর মেয়েদেরকে সেখানেই মেরে ফেলে। এই কারণে শহরে প্রায় মেয়েদের লাশ পাওয়া যায়। তো বুঝতে পেরেছেন যে ও কিরকম একটা সাইকো লোক। যেহেতু ও ওই মেয়েটাকে মেরে ফেলেছে,
এর জন্য পুলিশ ওর লাশ পায়, কিন্তু ভিনসেন্ট এখানে এই খুনের ব্যাপারে তেমন কোনো তদন্ত করে না, কারণ ওর টার্গেট হচ্ছে নীল। এরপরে আমরা দেখতে পাই ভিনসেন্টের টিম দূর থেকে নীলের উপর নজর রাখছে। তখন নীল নেক্সট ডাকাতি করার জন্য প্ল্যান করছে যে কিভাবে ডাকাতি করবে। তো সেখান থেকে নীলের গ্রুপ চলে গেলে ভিনসেন্ট তার টিম নিয়ে সেখানে আসে আর এটা বোঝার চেষ্টা করে তারা কি প্ল্যানিং করেছে। তখনই আমরা দেখতে পাই নীলের গ্রুপের একটা লোক দূর থেকে ভিনসেন্টের ছবি তুলে নিচ্ছে আর ভিনসেন্টের ছবি নীল নেটকে দেখায়। নেট ভিনসেন্টের সম্পর্কে সকল তথ্য জেনে নীলকে বলে সে একজন অনেস্ট অফিসার, সে আজ পর্যন্ত সকল কেসই সমাধান করেছে আর সকল সত্য দুনিয়ার সামনে নিয়ে এসেছে, তাই তুমি তাকে হালকাভাবে নিতে পারো না, কারণ সে এত সহজে হার মানবে না। সত্যি এরকম অফিসার এখনো অনেকই আছে। এটা শুনে নীল বলে আমিও এত সহজে হাল ছাড়ছি না, এবার ডাকাতির প্ল্যানটা খুবই ভালো আর আমি জানি এটা আমরা করতে পারবো। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই ভিনসেন্ট নীলের পিছু করছে। এটা দেখে নীল রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে ফেলে। তখন ভিনসেন্ট এসে নীলকে বলে তুমি ট্রাফিক রুলস ব্রেক করেছ, চাইলে আমি তোমাকে গ্রেফতার করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি কি তোমার সাথে এক কাপ কফি খেতে পারি? উপায় না দেখে নীলও রাজি হয়ে যায়। দেন আমরা তাদেরকে একটা কফি শপে দেখতে পাই। ভিনসেন্ট বলে আমি আমার কাজকে খুবই শ্রদ্ধা করি, এর জন্য আমি যে কোনো কিছুই করতে পারবো। কথায় কথায় ভিনসেন্ট তার পরিবারের কথাও বলে যে খুব তাড়াতাড়ি তার স্ত্রী তাকে ছেড়ে দিচ্ছে। তো এটা শুনে নীল বলে আমি একা থাকতেই পছন্দ করি, এর জন্য আমি আমার লাইফে কাউকে আনিনি। মানে তারা দুজন একে অপরের সম্পর্কে জানছে। তো কথাবার্তা হয়ে গেলে তারা সেখান থেকে চলে আসে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই ভিনগ্রু নীলের প্ল্যান সম্পর্কে জেনে ফেলেছে আর সব রজারকে বলে দেয় যে তারা একটা ব্যাংক থেকে $10 মিলিয়ন ডাকাতি করতে যাচ্ছে। আরও বলে আমার কাছে একটা বুদ্ধি রয়েছে, এতে আমরা মালামাল হয়ে যাব। তারপর ট্রেহো নীলকে ফোন করে বলে পুলিশ আমার পিছু করছে আর তারা আমাকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করে ফেলবে। তখন নীল ওকে বুঝাতে থাকে যে কিভাবে সে পুলিশকে কনফিউজড করবে। নীল তখন এটা বুঝতে পারে ট্রেহো তাদের সাথে এই মিশনে থাকতে পারবে না। ট্রেহো যেহেতু ড্রাইভারের কাজ করত, তাই সে না থাকায় তাদের একটা ভালো ড্রাইভারের প্রয়োজন হবে। তো নীল নতুন একটা ড্রাইভারের কাছে গিয়ে তাকে হায়ার করে নেয় আর ওই লোকটাও এটা করতে রাজি হয়ে যায়। দেন রজারের লোক ট্রেহোর কাছে গিয়ে ওকে টর্চার করতে থাকে। বাধ্য হয়ে ট্রেহো ওদেরকে সকল প্ল্যান বলে দেয়, কিন্তু রজারের গ্রুপে যে লোক রয়েছে ওদের মধ্য থেকে একটা লোক পুলিশকে কল করে ডাকাতির সমস্ত প্ল্যান বলে দেয়। এরপরে আমরা ক্রিস আর নীলকে ওই ব্যাংকের ভিতরে দেখতে পাই। সুযোগ বুঝে ক্রিস ব্যাংকের ওই গার্ডকে মেরে বন্দি করে ফেলে। তখন নীল বন্দুক বের করে সবাইকে ডাউন হতে বলে আর ম্যানেজারকে বন্দুক দেখিয়ে লকারের চাবি নিয়ে নেয়। অন্যদিকে ভিনসেন্ট তো জানে আজ ডাকাতি হচ্ছে, তাই তারা পুরো তৈরি হয়ে বেরিয়ে পড়ে। তো ভোল্টে ঢুকে ওরা সকল ডলার ব্যাগে নিয়ে নেয়। ডলার নিয়ে তারা সেখান থেকে বের হতে থাকে আর খুবই কুলভাবে তারা গাড়ির দিকে যেতে থাকে। একে একে সবাই গাড়িতে উঠে পড়ে, কিন্তু ক্রিস যখন গাড়িতে উঠতে যাবে তখন ভিনসেন্টের টিম ওদের উপর গুলি করে। এটা দেখে ক্রিস ওদের উপর গুলি করে। শুটাশুটির এক পর্যায়ে পুলিশের একটা লোক ভিনসেন্টের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়, যা দেখে ভিনসেন্ট পুরাই হিংস্র হয়ে ওঠে আর ওদের গাড়ি টার্গেট করে গুলি করতে থাকে। তো গুলি লেগে ওদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। বাধ্য হয়ে ওরা সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর সেখান থেকে পালাতে থাকে। তখন একটা গুলি ক্রিসের কাঁধে গিয়ে লাগে আর ও সেখানেই পড়ে যায়। নীল এটা দেখতে পায় যে ক্রিসের গায়ে গুলি লেগেছে। ক্রিসকে উঠিয়ে নীল সেখান থেকে পালাতে থাকে। এক পর্যায়ে নীল একটা গাড়ি দেখতে পায়। তো গাড়িতে ক্রিসকে উঠিয়ে নীল গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পাই। তখন সেও পালাতে ছিল। মাইকেল একটা বাচ্চাকে হোস্ট করে সেখান থেকে পালাতে চাচ্ছিল, কিন্তু এটা দেখে ফেলে ভিনসেন্ট আর সোজা ওর মাথায় গুলি করে দেয়। গুলিবিদ্ধ হয়ে মাইকেল সেখানেই মারা যায়। এদিকে নীল ক্রিসকে হাসপাতালে নিয়ে এসেছে। ডাক্তার তার চিকিৎসা করছে, যার ফলে ক্রিসের জীবনটা বেঁচে যায়। এরপরে নীল সেখান থেকে বেরিয়ে পড়ে আর ও সোজা ট্রেহোর বাড়িতে চলে যায়, কারণ ও মনে করছে ট্রেহো ওকে ধোঁকা দিয়েছে। কিন্তু তখনই ও ট্রেহোকে দেখতে পায়। সে তখন প্রায় মারা যাচ্ছিল। মৃত্যুর আগে ট্রেহো বলে যায় প্ল্যান লিক হওয়ার পিছনে ভেনগুরু আর রজারের হাত রয়েছে। ওরা দুজন একসাথে কাজ করছে আর ওরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে, তাই বাধ্য হয়ে আমি প্ল্যান বলে দিয়েছি। নীল রেগে মেগে রজারকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে শার্লিকে পুলিশ ধরে ফেলেছে আর বলে তুমি আমাদেরকে ক্রিসকে ধরতে সাহায্য করবে, এটা না করলে আমরা তোমাকে জেলে ঢুকিয়ে দেব। তো উপায় না দেখে শার্লিও রাজি হয়ে যায়। ক্রিস যখন শার্লির সাথে দেখা করতে আসে তখন শার্লি ব্যালকনিতে দাঁড়িয়েছিল আর ইশারা করে বলে দেয় এখানে বিপদ রয়েছে। এটা বুঝতে পেরে ক্রিস সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা নীলকে দেখতে পাই।
তখন সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আর তার গার্লফ্রেন্ডকে বলে আমরা এদেশ থেকে অন্য একটা দেশে গিয়ে সেখানে সুখের সংসার গড়ব। এটা শুনে তার গার্লফ্রেন্ডও রাজি হয়ে যায়। যখন তারা গাড়ি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন নেট ফোন করে নীলকে বলে ভেনগুরু একটা হোটেলে লুকিয়ে আছে, কিন্তু সেখানে পুলিশের সিকিউরিটি অনেক রয়েছে। এটা শুনে নীল সেখান থেকে ভেনগুরুকে মারতে ওই হোটেলে চলে যায় আর ওকে একেবারেই মেরে ফেলে, কিন্তু তখন সেখানে পুলিশ চলে আসে। ভিনসেন্টও বুঝতে পারে নীল এই হোটেলের ভিতরে রয়েছে। হোটেলের ভিতরে এসেই ভিনসেন্ট নীলকে দেখতে পায়। এটা দেখে নীল সেখান থেকে পালাতে থাকে। ভিনসেন্টও ওর পিছু করতে থাকে। একটা সময় যখন নীল ভিনসেন্টকে মারতে যাবে তখন ভিনসেন্ট ওর ছায়া দেখতে পায়। ও তখন নীলকে গুলি করে, তবে অনেকগুলো গুলি করার পরে নীল সেখানে পড়ে যায়। কিন্তু মারা যাবার আগে নীল ভিনসেন্টের দিকে হাত বাড়িয়ে দেয়। এটা দেখে ভিনসেন্টও ওর হাত ধরে রাখে, কারণ ভিনসেন্টও জানে নীল একেবারেই তার মতো। শুধু ডিফারেন্স হচ্ছে নীল ভুল রাস্তাতে ছিল আর ভিনসেন্ট সঠিক রাস্তাতে আছে। তো এই মুভি থেকে আমরা এটাই বুঝতে পারি যে অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে, তাতে সে যত বড়ই হোক না কেন। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।